আজকে আমি তোমাদের সঙ্গে অন্য আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। গত 2-3টে ভিডিও আমি এনটিএ নেটের যে বাংলা দ্বিতীয় পত্র রয়েছে সেই বিষয় সম্পর্কে কোনো আলোচনা করিনি। আজকের এই ভিডিওটিও অন্য আরেকটি বিষয়ের উপরে ভিত্তি করে তৈরি করছি। আজকের এই ভিডিওটির মূল বিষয়ই হলো কবিতা আমরা কিভাবে পড়ব। কারণ বাংলা সাহিত্যে অনেক কিছুই রয়েছে, প্রবন্ধ, উপন্যাস, নাটক এবং ছোট গল্প। সেইগুলো আমরা অনেকেই পড়ে বুঝতে পারি, কিন্তু কবিতার ক্ষেত্রে দেখা যায় যে আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা কবিতা পড়ে আমরা ঠিকঠাক বুঝতে পারি না। তার একটি মূল কারণ হলো কবিতা বলে একটি বিষয় কিন্তু বোঝায় অন্য কিছু, যার কারণে আমরা কবিতা ঠিকঠাকভাবে বুঝতে পারি না। বাংলা সাহিত্যের অন্য যে সমস্ত বিষয় রয়েছে, একটু আগেই আমি যা বললাম, প্রবন্ধ, ছোট গল্প, নাটক, উপন্যাস, সেগুলোতে যা বোঝায় তাই লেখা হয় বেশিরভাগ সময়। ইঙ্গিত থাকে, তো কবিতার মতো সেরকমভাবে ইঙ্গিত সে জায়গায় দেয়া হয় না। কিন্তু কবিতাতে একদমই বেশিরভাগ সময়ই ইঙ্গিতের মাধ্যমেই বলা হয়, কারণ কবিতা উপরে যে জিনিসটি বলবে ভেতরে তার সারমর্ম কিন্তু অন্য থাকে, যে কারণে আমাদের এই ক্ষেত্রে কবিতা পড়তে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি বেশ কয়েকটি বিষয় তুলে ধরব। প্রথমের দিকে আমি একদম শুরু থেকে কিছু বিষয়, যেগুলো ধরা যাক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে কবিতা পড়বে বা তাদের যে বোধ শক্তি, কিভাবে পড়লে তারা কবিতা বুঝতে পারবে, সেই বিষয়টি আমি প্রথমের দিকে তুলে ধরব এবং শেষ দিকে আমি একদমই নিখুঁতভাবে কিভাবে কবিতা পড়তে হয় সেই বিষয়টি আমি একদম খুঁটিনাটি তোমাদের জানিয়ে দেব। এই ভিডিওটি পুরোপুরি দেখলে তোমাদের একটি বিশেষ ধারণা তৈরি হবে কবিতার উপরে, এবং পরবর্তী সময় তোমরা এত সুন্দরভাবে কবিতা পড়তে পারবে এবং বুঝতে পারবে যে কবিতা কিভাবে পড়তে হয় এবং কোন ইঙ্গিতে কিভাবে কথা বলা হয়। সেই সমস্ত অনেক কিছু ধারণাই তোমরা এখানে পাবে, এবং পরবর্তী সময় যখন তোমরা কবিতা পড়বে এবং আবারও কবিতা পড়বে, তখন তোমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় ঢুকে গেলে এবং তাদের মধ্যে যোগাযোগ করে একটি বিশেষ ধারণা তোমরা সৃষ্টি করতে পারবে কবিতার ক্ষেত্রে। তখন তোমাদের আর কবিতা বুঝতে তেমন অসুবিধে হবে না। তো প্রথমের দিকে আমি একটি পয়েন্ট তুলে ধরেছি, কবিতা বলে একটা, বোঝায় অন্য আরেকটা। সেই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। তো ধরো এখানে এই যে আমি একটি উদাহরণ দিয়েছি, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এটি জীবনানন্দ দাশের একটি কবিতার লাইন। তো এখানে যা বলছে সেখান থেকে যদি বাস্তবের দিকে দেখো, যে এই যে কবি এখানে বলছে যে 1000 বছর ধরে পথ হাঁটছেন তিনি, এটি তো কোনোভাবেই সম্ভব নয়। অন্য আরেকটি ভিডিওতে আমি একই উদাহরণ দিয়েছিলাম, কারণ আমরা অনেকেই কবিতা পড়ি না, আর যেগুলো একদম খুবই বিখ্যাত কবিতা এবং আমাদের সিলেবাসের মধ্যে থাকে, সেই সমস্ত কবিতা যদি উদাহরণ হিসেবে নেওয়া যায় তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। তো কবি যে এখানে 1000 বছর ধরে পথ হাঁটছেন পৃথিবীর পথে, সেটি তো সম্ভব নয়, তাই না? একটা মানুষ 100 বছর 120 বছর বাঁচে। তো কবি বলতে চাইছেন যে আমাদের যে পূর্বপুরুষ মানুষ ছিলেন, ওনারাও এই পৃথিবীর বুকে কিন্তু পথ হাঁটছেন। তো এই যে এই পয়েন্টটির কিন্তু বিখ্যাত একটি উদাহরণ কিন্তু সোনার তরী কবিতাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেই কবিতাটি পরবর্তী সময় অন্য পয়েন্ট যখন আসবে, সেই পয়েন্টটিতে আমি বিস্তারিতভাবে এই সোনার তরী কবিতাটি সম্পর্কে তোমাদের জানিয়ে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথম পয়েন্টটি এই যে কবিতা বলে একটি বিষয় কিন্তু বোঝায় অন্য কিছু। এরপর একটি কবিতা
বারবার করে পড়তে হবে। এই পয়েন্টটি দেখেছি আমি অনেক শিক্ষক শিক্ষিকারাই বলে থাকেন যে একটি কবিতা বারবার করে পড়বে এবং পড়তে পড়তে তখন তোমার মাথার মধ্যে সঠিক ধারণাটি চলে আসবে। ঠিকই তাই, কিন্তু যদি অন্যান্য বিষয়গুলো ঠিকমতো জানা না থাকে তাহলে এইরকম একটি কবিতা পড়ে ধারণা করা অনেকটা সময়ই লেগে যায়। তো তোমরাও বারবার করে কবিতাগুলো পড়বে, তাহলে অনেকটা ধারণাই তোমাদের মাথায় চলে আসবে। এরপর আমরা যেটি ভুল করে থাকি, আমরা যখন কবিতা, গল্প, নাটক, উপন্যাস যে কোনো কিছুই পড়ি না, তখন আমরা এই যে বিরাম চিহ্ন যেগুলো দাড়ি, কমা, সেমিকোলন, এগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেখে শুনে পড়ি না। যার কারণে কি হয়, আমাদের কিন্তু একটি বাক্যের শব্দের যে অর্থ, সেই বাক্যের অর্থ নির্ণয় করতে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়। আমি বলবো, কবিতা পড়ো, ছোট গল্প পড়ো, উপন্যাস এবং নাটক যে কোনো কিছুই পড়ো, তোমরা কিন্তু এই যেগুলো বিরাম চিহ্ন রয়েছে সেই সমস্ত বিরাম চিহ্নগুলো তোমরা ধরে ধরে পড়বে। যখন বিরাম চিহ্ন আসবে সেইটুকু জায়গা ধরে তোমরা তার অর্থ নির্ণয়ের চেষ্টা করবে এবং এইভাবে বিরাম চিহ্ন দেখে দেখে পড়লে অনেক কিছুই তোমাদের মাথায় চলে আসবে এবং পরবর্তী সময় বাংলা সাহিত্যের যে কোনো কিছুই পড়ো না কেন সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। শুধু বাংলা সাহিত্য নয়, যে কোনো সাহিত্যের ক্ষেত্রেই বা যে কোনো লেখার ক্ষেত্রেই এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা খুবই দরকার। তোমরা এই বিষয়টি খুব মনোযোগ সহকারে কিন্তু দেখবে। এরপর শব্দার্থ জানতে হবে। এখন কবিতা পড়লে আমরা যখন অনেক কিছুই বুঝতে পারি না, তার একটি প্রধান কারণ হলো যে শব্দগুলোর সঠিক অর্থ না জানা। যে কারণে কবিতা আমরা অনেক সময় মুখস্থও করে ফেলি, কিন্তু তারপরও আমাদের সেই কবিতার বিষয়বস্তু, সেই ধারণাটি আমাদের মাথায় সঠিক পরিমাণে আসে না। কারণ আমরা যে কবিতাটি পড়ি সেই কবিতার মধ্যে যে সমস্ত শব্দ রয়েছে সেই শব্দের অর্থ কিন্তু আমরা জানি না। কারণ ধরো, একটি কবিতা যখন তুমি বা আমি পড়ি, তখন দেখা যায় সেই কবিতাটি 100 বছর আগে লেখা বা তারও আগে লেখা, তাই না? কিন্তু সেই সমস্ত শব্দ কিন্তু এখন আর দৈনন্দিন জীবনে দেখা যাচ্ছে ব্যবহার হয় না। তো সেই সমস্ত অর্থ আমরা অনেক সময় উদ্ধার করি না অভিধান থেকে দেখে। তো তাই সেই কারণেই আর কি আমরা কিন্তু কবিতাগুলো সঠিক পরিমাণে বুঝতে পারি না। তো প্রথমে কবিতা পড়তে গেলে যে সমস্ত শব্দ আমাদের কাছে আসবে, সেই সমস্ত শব্দ যেগুলো আমাদের জানা নেই সেইগুলো শব্দের অর্থ কিন্তু বের করে নিতে হবে। এরপর কবিতাটি কোন সময় লেখা সেই জিনিসটাও জানতে কিন্তু হবে। অর্থাৎ ধরো, যে কোনো কবি যে কোনো লেখা লেখেন, তিনি কিন্তু একটা সময়ে বর্তমান থাকেন। সেই সময়ে আশেপাশের যে সমস্ত ঘটনা, সেই সমস্ত ঘটনা কিন্তু অনেকটাই কবির লেখায় কিন্তু প্রভাব ফেলে। তো যখন কবি কবিতাটি লিখছেন তখন যে সমস্ত ঘটনা চলছে সেই সমস্ত ঘটনা তোমাদের জানতে হবে। অর্থাৎ সাহিত্যের পাশাপাশি সেই সময়ের ইতিহাসটাও কিন্তু তোমাদের জানতে হবে। তাহলেই কবিতাটির অন্য দিক তোমাদের মনের মধ্যে উঠে আসবে এবং তোমরা সেই কবিতাটি একদম ঠিকভাবে বুঝতে পারবে। এর আগে একটি যে কবিতা আমি আলোচনা করেছিলাম, সুভাষ মুখোপাধ্যায় লেখা ফুল ফুটুক না ফুটুক, এই কবিতাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লেখা। তো সেই অনুযায়ী ধরলে অনেকটাই অর্থ আমাদের মনের মধ্যে চলে আসে। তো তোমরা কবিতার পাশাপাশি কিন্তু ইতিহাসটাও একটু দেখে নেবে যে কবিতাটি ঠিক কোন সময়ের লেখা এবং তখন কোন পরিস্থিতি ছিল দেশের মধ্যে। এরপর কবিতার সারমর্ম করা। বাংলা সাহিত্যের যে কোনো বিষয়ই পড়ো না কেন তোমরা কিন্তু কবিতার ক্ষেত্রে সারমর্ম এবং অন্যান্য প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস, সেগুলো নাটকের ক্ষেত্রে তোমরা করবে সারাংশ, সেগুলো সারাংশ করে নেবে এবং কবিতার ক্ষেত্রে সারমর্ম করে করে পড়বে। তাহলেই তোমাদের অনেক কিছু মনে চলে আসবে এবং সেগুলো বুঝতে কিন্তু সুবিধা হবে এই সারমর্ম করার ফলে। তো এই সারমর্মের কথাটি অন্য ভিডিওতেও আমি আলোচনা করেছি। সোনার তরী
যে কবিতাটি, সেই কবিতাটিকে নির্ভর করে আমি এই সারমর্মটিও কিছুটা আলোচনা করেছি। তো তোমরা এই চ্যানেলে যে সমস্ত ভিডিও দেয়া আছে একটু দেখে নিও, তাহলে সেই সমস্ত ধারণা তোমাদের মাথায় চলে আসবে এবং বিষয়টি পরিষ্কার হবে। এরপর স্তবক পরিবর্তন হলে চিন্তার স্তর পাল্টায়, সেই জিনিসটি বোঝা। বাংলা সাহিত্যে কেন, ইংরেজি সাহিত্যে কেন, যে কোনো সাহিত্যেই এবং যে কোনো লেখাতেই যখন স্তর পাল্টায়, স্তবক পাল্টায় বা প্যারা চেঞ্জ হয়, তখন কিন্তু কবি বা লেখকের কিন্তু একটা চিন্তাধারার পরিবর্তন আসে, তখনই কিন্তু তিনি সেই স্তবকটি পাল্টান। তো এই বিষয়টি তোমাদের বুঝতে হবে যে কবির লেখার যে চিন্তা, সেই চিন্তাটা কোন দিকে যাচ্ছে এবং কোথায় গিয়ে পরিবর্তন হচ্ছে, স্তবকগুলো লক্ষ্য করে তার আলাদা আলাদাভাবে কিন্তু সেইগুলোর অর্থ নির্ণয় করার চেষ্টা করতে হবে। এরপর এক বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের যোগাযোগ করতে পারা বাংলা সাহিত্যে একটি বিশেষ দিক। যে কোনো শিক্ষক শিক্ষিকাই কিন্তু পরীক্ষার্থীদের কাছ থেকে চান যে সাহিত্যের ছাত্রছাত্রীরা যেন একটি বিষয়ের সঙ্গে অন্য একটি বিষয়ের মিল যেন করতে পারে এবং একটি বিষয়কে আলোচনা করতে গিয়ে আরও 4 থেকে 5টি বা অন্যরকম 2-4টি বিষয়ের কিন্তু যেন তুলনা দিতে পারে, সেই বিষয়টি কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকারাই কিন্তু চান এবং তখনই তারা কিন্তু অন্যান্য বিষয়ে নাম্বার কিন্তু বেশি দেন, যে ছাত্র বা ছাত্রীটি সেই বিষয়টির সঙ্গে মিল রেখে অন্য একটি বিষয় কি তার সঙ্গে যোগ করতে পারলো কিনা, সেই বিষয়টিও অনেক শিক্ষক শিক্ষিকারাই দেখে থাকেন। তো বাংলা সাহিত্যে এটি একটি বিশেষ দিক যে তুমি বা আমি কবিতা বা অন্যান্য লেখা পড়ার পাশাপাশি আমরা অন্য কোনো বিষয়ের সঙ্গে তার সম্পর্ক করতে পারছি কিনা, কারণ এটি যখন আমরা করতে পারবো তখনই কিন্তু সাহিত্যের থেকে বাস্তব জীবনে সেই বিষয়টিকে আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো। তাই এটি একটি উল্লেখযোগ্য দিক। এরপর কবিতা কল্পনাকে প্রাধান্য দেয়, তাই কবির কল্পনাকে বোঝার চেষ্টা করতে হবে, কারণ বেশিরভাগ কবিতাই কিন্তু কবির কল্পনার কিন্তু প্রকাশ, আনন্দের কিন্তু প্রকাশ। কারণ রবীন্দ্রনাথও বলেছেন যে কোনো কালেই কিন্তু সাহিত্য শিক্ষকতার ভার নেয়নি, কিন্তু লোক যদি সাহিত্য থেকে শিক্ষা পেতে চায় তাহলে কিন্তু পেতে পারে। তো সেই বিষয়টি কবির যা কল্পনা, সেই কল্পনাটিকে বোঝার কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। কবিতার বিশেষভাবে বিশ্লেষণ। ভিডিওটির প্রথম দিকেই আমি বলেছিলাম যে যতটুকু এখন আলোচনা করলাম ঠিক ততটুকু কলেজ পর্যন্ত জানা থাকলেই কবিতার অনেকটা অর্থই কিন্তু আমরা তুলে ধরতে পারবো, কিন্তু এখন যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি কিন্তু কবিতাকে একদম নিখুঁতভাবে বুঝতে সাহায্য করবে। এই জিনিসটি সারা জীবন কাজে দেবে। এটি ভাষার একটি আলোচনা, কিন্তু ভাষার আলোচনা হলেও এই বিষয়টি কিন্তু কবিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এইভাবে যা আমি বলবো এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব সেই বিষয়টি যদি তোমরা বুঝতে পারো তাহলে এই বিষয়টি কবিতার ক্ষেত্রে অনেক অনেক কাজে দেবে এবং কবিতাকে খুঁটিনাটিভাবে তোমরা বিশ্লেষণ করতে পারবে এবং পরবর্তী সময়ে যখন তোমরা ছাত্রছাত্রীদের পড়াবে এই বিষয়টি কিন্তু তোমাদের একদম দারুণ পরিমাণে কিন্তু সাহায্য করবে। কবিতাকে সঠিকভাবে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে গেলে আমাদের ভাষার একটি জিনিস যার নাম বিচ্যুতি, এই বিচ্যুতিকে সঠিকভাবে জানতে হবে, তাহলেই আমরা কবিতাকে একদম নিখুঁতভাবে আলোচনা করতে পারবো বা বুঝতে পারবো কবিতা। তো বিচ্যুতি কাকে বলা হয়? বিচ্যুতি অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করি সেই ভাষা ব্যবহারের একটি নিয়ম কিন্তু রয়েছে এবং সেই নিয়মকে ভঙ্গ করে যখন কবিতা লেখা হয় তখনই তাকে বিচ্যুতি বলা হয়। এখন একটি উদাহরণ দিচ্ছি, ধরো আমি ভাত খাই। কবিতায় এরকমভাবে আমি ভাত খাই না লিখে ভাত আমি খাই বা ভাত খাই আমি, যেরকমভাবে খুশি সেরকমভাবে লিখে থাকেন কবি, যার কারণে আমরা কবিতা বুঝতে একটু অসুবিধে বোধ করি, কারণ আমরা দৈনন্দিন জীবনে যেরকমভাবে ভাষা ব্যবহার করে থাকি এটি ব্যাকরণের
বা একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমরা কিন্তু ভাষা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, কিন্তু আমরা কবিতার ক্ষেত্রে সেই নিয়মটি দেখতে পাই না, যার কারণে কবিতা বুঝতে আমাদের আরও অনেক বেশি সুবিধে হয়। তো এক কথায় বিচ্যুতিকে বলা যায় যে দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করার নিয়ম, সেই নিয়মকে ভঙ্গ করার নামই হলো বিচ্যুতি, যা কবিতায় ব্যবহার করা হয় এবং প্রতিটি কবিতায় এই বিচ্যুতিকে ব্যবহার করা হয়ে থাকে। এই বিচ্যুতি মোট 8 প্রকার এবং ব্যাকরণগত বিচ্যুতিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি রূপতাত্ত্বিক এবং অন্যটি হলো আন্বয়িক বিচ্যুতি। তো আজকে আমি এই বিচ্যুতিকে আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে কবিতার উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কবিতা কিভাবে বুঝতে পারা যায় এই বিচ্যুতির মধ্য দিয়ে। এরপর শব্দগত বিচ্যুতি। শব্দগত বিচ্যুতি অর্থাৎ কবিতার মধ্যে এমন কিছু শব্দ ব্যবহার করা হয় যা আগে ব্যবহার করা হতো দৈনন্দিন জীবনে, কিন্তু বর্তমানে আর সেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় না। সেই শব্দগুলো, যে শব্দগুলোর অর্থ আমরা ঠিক এখন জানি না, কারণ আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো তো আর প্রয়োজন হয় না, তাই আমরা সেগুলো ঠিকঠাকভাবে মনেও রাখি না। কিন্তু কবিতায় কিন্তু সেই সমস্ত শব্দ অনেক ব্যবহার করা হয়, কারণ আমাদের সিলেবাসে বা অন্যান্য যে সমস্ত কবিতা রয়েছে সেই কবিতায় কিন্তু অনেক পুরনো শব্দ ব্যবহার করা হয়ে থাকে। বা এর আগেও আমি বলেছি যে কোনো শব্দ যখন কবি বসে লিখছেন, সেই কবিতা তো মোটামুটি 100 বছর 150 বছর আগে লেখা হয়েছে, সেই সময়ে হয়তো সেই সমস্ত শব্দ চলতো, কিন্তু বর্তমানে আর সেই সমস্ত শব্দ চলে না। তো সেই সমস্ত শব্দ আমরা বুঝতে পারি না, যার কারণে আমাদের কবিতা বুঝতে অসুবিধে হয়। এখানে একটি উদাহরণ দিয়েছি রবীন্দ্রনাথের একটি শব্দ, কবিতার শব্দ ক্রন্দশী শব্দটি। তো ক্রন্দশী শব্দটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন, যার অর্থ আকাশ ও পৃথিবী, কিন্তু বর্তমানে দৈনন্দিন জীবনে এই ক্রন্দশী শব্দটি কিন্তু আর ব্যবহার হয় না, যার কারণে আমাদের কবিতা বুঝতে অনেকটাই অসুবিধে হয়। এরপর ব্যাকরণগত বিচ্যুতি। আমি বলেছি প্রথমেই যে ব্যাকরণগত বিচ্যুতিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, রূপতাত্ত্বিক এবং আন্বয়িক বিচ্যুতি। তো ব্যাকরণগত বিচ্যুতি, এই যে রূপতাত্ত্বিক বিচ্যুতিটি রয়েছে, এই রূপতাত্ত্বিক বিচ্যুতি বলতে বোঝায় যে শব্দকে ভেঙে চুরে নতুন করে তৈরি করা। কোনো একটি শব্দ রয়েছে প্রথমে এবং সেই শব্দটিকে একটু ভেঙে চুরে নিয়ে নতুন কোনো শব্দ তৈরি করা, এটি কবিতার একটি বিখ্যাত দিক। অনেক কবি এই পদ্ধতিটি করে থাকেন। ওনারা করেন কি, কোনো একটি পুরনো শব্দকে নতুনভাবে নতুন একটি শব্দ তৈরি করে নেন, যেগুলো অনেক সময়ই অভিধানে পাওয়া যায় না। রবীন্দ্রনাথ এমন অনেক শব্দই তৈরি করেছেন এবং এখানে আমি একটি উদাহরণ দিয়েছি রূপতাত্ত্বিক বিচ্যুতির, সেটি হলো নিদ্রারত আমরা বানালুম ঘুমরত। তো কবি এই কাজটি অনবরতই করে যান, যার কারণেও আমাদের কিন্তু কবিতা বুঝতে অসুবিধা হয়। তো সেই সমস্ত শব্দগুলোকে আমাদের উদ্ধার করতে হবে এবং সেগুলোর সঠিক মানে উদ্ধার করতে হবে। এরপর রয়েছে আন্বয়িক বিচ্যুতি। একটু আগে যে বললাম আমি, কবিতায় কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সেই বাক্য গঠনের পদ্ধতি মানা হয় না। তোমরা যদি এখানে দেখে নিয়ে থাকো, এই যে বিচ্যুতিক্রম উদাহরণটি আমি দিয়েছি, ছিপে সে মাথায় করো যদি পেতেও পারো কাতলা মাছ প্রিয়। তো এটি বিচ্যুতিক্রম, যেটি কবিতার লাইনে এখানে আদর্শক্রমে সাজিয়েছি ব্যাকরণের নিয়ম অনুযায়ী। ব্যাকরণের যে নিয়ম রয়েছে কর্তা ক্রিয়াকর্ম এরকমভাবে, তো এখানে এই বিচ্যুতিক্রমটিকে যদি আদর্শক্রমে সাজাই তাহলে এরকম দাঁড়ায়, প্রিয় ছিপে সে ছায়া মাথায় করো যদি কাতলা মাছ পেতেও পারো। তো তোমরা যখন কবিতা বুঝতে না পারবে তখন করবে কি, কবিতার সেই যে লাইনটি রয়েছে সেই লাইনের শব্দগুলো আগে পিছনে নিয়ে ব্যাকরণের নিয়ম অনুযায়ী সাজিয়ে তখন বোঝার চেষ্টা করবে, দেখবে তখন সেই শব্দটির মানে কিন্তু উঠে আসবে। তবে হ্যাঁ, বিরাম চিহ্নগুলো যতদূর পর্যন্ত দেয়া হয়েছে ঠিক ততটুকুই কিন্তু বাক্যটিকে সাজানোর চেষ্টা করবে এবং তখন তার মানে বোঝার চেষ্টা করবে। আশা করি তখন তোমাদের সামনে তার সঠিক অর্থটি কিন্তু পরিস্ফুট হয়ে উঠবে। ধ্বনিগত বিচ্যুতি অর্থাৎ ধ্বনির যা স্বাভাবিক রূপ, সেই ধ্বনির যে স্বাভাবিক রূপ
তার সঙ্গে যদি কিছু যোগ বা বিয়োগ করা হয়, অর্থাৎ কিছু যদি যুক্ত করা হয় বা কিছু যদি বাদ দেওয়া হয়, তখনই তাকে ধ্বনিগত বিচ্যুতি বলা হয়ে থাকে। কবিতায়ও এই জিনিসটি অহরহই করা হয়। যেরকম একটি উদাহরণ এখানে, এ যে অজাগর, এখানে কিন্তু আসলে ছিল অজগর, কবি কিন্তু করেছেন অজাগর। তো তোমরা এরকম অনেক উদাহরণই কবিতার মধ্যে পেয়ে যাবে। কবি অনেক সময় করেন কি, সম্পূর্ণ ধ্বনিটি না লিখেন, সম্পূর্ণ শব্দটি না লিখে তার একটি সংক্ষিপ্ত রূপ কিন্তু দিয়ে দেন, মধ্যখান থেকে দুটি একটি ধ্বনি বাদ দিয়ে কিন্তু তিনি কবিতাটি লিখে থাকেন। তাইও আমাদের অনেক সময় কবিতার অর্থ উদ্ধার করতে কিন্তু অসুবিধে হয়। এরপর ঐতিহাসিক বিচ্যুতি, অর্থাৎ কবিতার মধ্যে এমন কিছু শব্দ ব্যবহার করা হয় যেগুলো ঐতিহাসিক শব্দ, সেই সমস্ত শব্দও কিন্তু আমাদের বুঝতে অনেকটাই অসুবিধে হয়, যার কারণে আমাদের কবিতা বুঝতে সমস্যার সম্মুখীন হতে হয়। তো ঐতিহাসিক বিচ্যুতি অর্থাৎ যে সমস্ত শব্দ সুদূর ঐতিহাসিক সময়ে ব্যবহার করা হতো, অতি প্রাচীনকালে, সেই সমস্ত শব্দও কিন্তু তোমরা দেখবে যে কবি কিন্তু ওনাদের কবিতায় কিন্তু ব্যবহার করে থাকেন। তো সেই সমস্ত শব্দকেও আমাদের বুঝে নিতে হবে, নয়তো আমরা ঠিকঠাক কবিতা বুঝতে পারবো না। এখানে দুটি উদাহরণ, বিদিশা, বিম্বিসার। এরপর ঔপভাষিক বিচ্যুতি, কবিতা লিখে থাকেন নির্দিষ্ট একটি ভাষায়, তো তখন সেই নির্দিষ্ট ভাষারও কিন্তু কিছু উপভাষা রয়েছে। যেরকম আমাদের বাংলা চলিত ভাষায় বা বাংলা মান্য ভাষায় কবি যখন কবিতা লিখে থাকেন, তার পাশাপাশি কবিতার যে অন্য একটি রূপ, অর্থাৎ অনেক উপন্যাসেও তোমরা দেখবে এবং নাটকেও দেখবে, যখন কোনো চরিত্র আমাদের সামনে কথা বলে, তখন কবি অনেক সময় করেন কি, যে সেই যে চরিত্র, সেই চরিত্রটির যে উপভাষা, সেই উপভাষা তিনি তুলে ধরেন, যার কারণে আমাদের কাছে সেই লেখাটি আরও বাস্তব হয়ে ওঠে। এখানে কবিও কিন্তু অনেক কবিতায় দেখবে যে তোমরা সেই একটি নির্দিষ্ট ভাষার পাশাপাশি কোনো একটি উপভাষা কিন্তু আমাদের সামনে তুলে ধরেন, যার কারণে কবিতাটি আমাদের সামনে আরও বাস্তব হয়ে ধরা দেয়। যেরকম অনেক কবিতায় রয়েছে, একটি উদাহরণ আমি এখানে দিয়েছি, এপারে গঙ্গা ওপারে স্টক এক্সচেঞ্জ। এরকমভাবে অনেক কবিতাতেই কিন্তু মূল ভাষার পাশাপাশি উপভাষা ব্যবহার করা হয়। যে সমস্ত উপভাষা হয়তো আমরা ঠিক জানি না, বা উপভাষার যে সমস্ত শব্দ কবি ব্যবহার করেন, সেই সমস্ত শব্দের সঠিক অর্থ হয়তো আমরা জানি না, তো সেই সমস্ত অর্থও আমাদের ধরে নিতে হবে এবং ঠিকমতো জেনে নিতে হবে, তাহলেই আমরা সঠিকভাবে আমরা কবিতা বুঝতে পারব। এরপর রয়েছে লৈখিক বিচ্যুতি। আমি অন্য সময়ও বলেছিলাম যে যে কোনো লেখক বা কবি যখন ওনাদের লেখা লেখেন, তখন কিন্তু তারা নির্দিষ্ট সময় প্যারা চেঞ্জ করেন। তো কবিতার ক্ষেত্রে হয় কি, ওনারা প্যারা চেঞ্জ তো করেন, কিন্তু সঠিক পরিমাণ যেগুলো লাইন দেখবে একই পরিমাণ চলে আসছে, সেরকমভাবে চলে না এসে মাঝখানে বা কোনো একটি জায়গায় দুটি একটি শব্দ দিয়ে লাইন কিন্তু কবি শেষ করে দেন। তো সেখানেও একটি নির্দিষ্ট অর্থ তিনি উল্লেখ করে তোলেন। আর এই জিনিসটি অনেক সময় আমরা বুঝতে পারি না, এইটির নাম কিন্তু লৈখিক বিচ্যুতি। অর্থাৎ নির্দিষ্ট সময় পরিমাণে গিয়ে তিনি একটি ফাঁকা দিচ্ছেন বা সম্পূর্ণ লাইন লিখছেন না, সেখানে একটি শব্দ দুটি শব্দ লিখে লাইনটিকে শেষ করছেন এবং সেখানে নির্দিষ্ট অর্থ তিনি তুলে ধরছেন। তো সেই বিষয়টিকে বলা হয় লৈখিক বিচ্যুতি। এরপর রয়েছে ভাষা মুদ্রা। এটি একটি বিখ্যাত দিক। তো এটি শুধু কবিতার ক্ষেত্রে নয়, প্রবন্ধ, উপন্যাস, যে কোনো ক্ষেত্রে ভাষা মুদ্রা, অর্থাৎ তোমাকে লাইনটি বা কোনো একটা কিছু পড়ে তোমাকে বুঝে নিতে হবে যে কে কাকে কী কথা বলছে, অর্থাৎ অবস্থান। এখানে ধরো একটি উদাহরণ দিয়েছে, উদাহরণ দিয়ে বোঝায় যে পড়াটা করে আসবে, এই কথাটা কে বলতে পারে? এই কথাটা বলতে পারে একমাত্র শিক্ষক ওনার ছাত্রছাত্রীদের, তাই তো? তো এরকমভাবেই ভাষা মুদ্রা হলো যে কে কাকে কী কথা বলছে সেই বিষয়টিকে ধরতে পারা এবং তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটি ধরতে পারা, এটি হলো ভাষা মুদ্রা, যাকে ইংরেজিতে রেজিস্টার বলা হয়। এই বিষয়টি কিন্তু বিখ্যাত দিক, ঠিক আছে? এই জিনিসটি যদি তোমরা বুঝতে পারো, তাহলে যখন দুটি ব্যক্তির মধ্যে সম্পর্ক তোমরা ধরতে পারবে, তখন তোমাদের কাছে কিন্তু অনেকটাই ঠিকঠাক মানে তোমাদের মনের মধ্যে চলে আসবে। এরপর রয়েছে
অর্থগত বিচ্যুতি, যেটি আমি প্রথমের দিকে বলেছিলাম যে সোনার তরী কবিতাটি দিয়ে আমি এই জিনিসটি বোঝানোর চেষ্টা করব। তো অর্থগত বিচ্যুতি প্রথম যে লাইনটি আমি তুলেছিলাম এই ভিডিওর, যে কবিতা বলে একটি জিনিস কিন্তু বোঝায় অন্য কিছু, যার কারণে কবিতা বুঝতে আমাদের খুবই অসুবিধা হয় এবং অনেকে কবিতা ঠিকঠাক বুঝতেও পারে না। তো এখানে যদি সোনার তরী কবিতাটি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি তাহলে এরকম হবে। দেখো, সোনার তরী কবিতাটিতে যদি প্রত্যক্ষ যেটি দেখা যায় কবি লিখেছেন তার মানে যদি আমরা তুলে ধরি, তো এরকম দাঁড়াবে তার সারমর্ম যে একজন লোক ধান কাটছেন, তো ধান কাটতে কাটতে বর্ষা এসে গিয়েছে, কিন্তু আমরা তো জানি যে ধান কাটতে কাটতে এত সময় লাগে না যে বর্ষা চলে আসবে, তাহলে কিন্তু ঠিকঠাক মিলছে না কবিতাটি। তারপর একজন নৌকা নিয়ে আসছেন, তখন যে ধান কাটছিল তিনি বলছেন যে নৌকা মধ্যে এই ধানগুলো নিয়ে যাওয়ার জন্য এবং তাকেও নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দেখা গেল যে যখন ধান নৌকার মধ্যে তোলা হলো তখন কিন্তু ধানেই সমস্ত নৌকো ভর্তি হয়ে গেল। সেই লোকটি কিন্তু আর নৌকায় উঠতে পারলেন না, কারণ তখন নৌকায় আর জায়গা নেই। এই তো তার বাইরের দিক, কিন্তু এর যদি অর্থগত দিক আমি তুলে ধরি তো অর্থগত দিক কিন্তু অন্যরকম। তোমরা জানো, তবুও আমি এই উদাহরণটি নিচ্ছি সুবিধার্থে, সবারই বুঝতে সুবিধা হবে। যে একটি লোক সারা জীবন কাজ করে, এটি আমি এখন যেটি বলছি সেটি হলো তার ভিতরের দিক, অর্থগত দিক। অর্থগত দিকটি হলো যে একটি লোক কিন্তু সারা জীবন ধরে কাজ করে, কাজ করার পর এই যে পৃথিবী কিন্তু তাকে ভুলে যায়। শুধু কি করে, তার কর্মটি কিন্তু পৃথিবী রেখে দেয়। কর্মেই মানুষের পরিচয়, এই বিষয়টি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাতে বুঝিয়েছেন। তো আমরা যদি এই অর্থগত বিচ্যুতি বুঝতে না পারি তাহলে আমরা কবিতাটির সঠিক অর্থটি ধরতে পারবো না। আমি এই ভিডিওতে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি কবিতা বোঝার ক্ষেত্রে। তোমরা করবে কি, এই ভিডিওতে যতগুলো পয়েন্ট আমি আলোচনা করেছি সেই সমস্ত পয়েন্টগুলো খাতায় লিখে নেবে এবং কবিতা পড়ার সময় এগুলোতে একবার করে অন্তত চোখ বুলিয়ে নিও যে কোন বিষয়টি তুমি সেই কবিতায় ধরতে চাও। তাহলেই তোমরা সঠিকভাবে কবিতার অর্থ নিখুঁতভাবে তোমরা উদ্ধার করতে পারবে এবং পরবর্তী সময়ে যখন কবিতা পড়বে তখন তোমরা খুব নিখুঁতভাবে সেই কবিতাটি বুঝতে পারবে এবং অন্যকেও বোঝাতে পারবে। তো এই ভিডিওটি যদি তোমাদের একটুও সাহায্য করে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং কবিতা পড়ে এরপর কি অনুভূতি হলো তাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তো আজকের ভিডিওতে এতটুকুই আলোচনা করার ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।